দেখো একটা চৌম্বক পদার্থ, এই চৌম্বক পদার্থটিকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে। চৌম্বক ক্ষেত্রে রাখলে কি হবে? চৌম্বক ক্ষেত্রে রাখলে এই পদার্থটা নিজেও চুম্বকিত হবে, মানে এর চুম্বক ধর্ম সৃষ্টি হবে। দিলে এর নিজে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, মানে এর উত্তর মেরু সৃষ্টি হবে, দক্ষিণ মেরু সৃষ্টি হবে। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে মানে বলরেখা সৃষ্টি হবে। তাহলে আমরা ধরে নিলাম এর এই দিকে এন মেরু আছে, এই দিকে এস মেরু আছে। তখন এখানে যে বলরেখা সৃষ্টি হবে সেগুলো এন থেকে এস এর দিকে বলরেখা সৃষ্টি হবে। এই যে বলরেখাগুলো সৃষ্টি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি জানি আমরা, এন থেকে এস এর দিকে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। তার জন্য আমরা সেটাই নির্ণয় করলাম, তারপর দেখালাম এখানে বলরেখার অভিমুখ এন থেকে এস এর দিকে। এই চৌম্বক পদার্থের অভ্যন্তরে এই বলরেখাগুলো সমুদ্রবর্তী সমান্তরাল সরলরেখা, মানে এরা হচ্ছে একটা সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এখানে এরা একটা সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাই এরা সমুদ্রবর্তী সমান্তরাল সরলরেখা। এই রেখাগুলোকে বলা হয় বলরেখা, তো নিশ্চয়ই, তো একে নাম দেওয়া হচ্ছে চুম্বকন রেখা। এদের বলা হয় চুম্বকন রেখা। এর বাইরে আবেশের ফলে আরো কিছু বলরেখা সৃষ্টি হয়। আবেশের ফলে আরো কিছু বলরেখা সৃষ্টি হয়, একই অভিমুখে বলরেখা সৃষ্টি হয়। যে বলরেখা সৃষ্টি হয় তাদের বলা হয় আবেশকারী রেখা। আবেশের ফলে সৃষ্ট রেখা, আবেশের ফলে সৃষ্ট বলরেখা বা রেখা। এই সমস্ত রেখাগুলোকে চুম্বকন রেখা, আবেশের ফলে সৃষ্ট রেখা, সমস্ত রেখাকে একসঙ্গে বলা হয় আবেশ রেখা। সমস্ত রেখাকে একসঙ্গে বলা হয় আবেশ রেখা। তাহলে একটা চৌম্বক পদার্থকে যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্রে রাখি, একটা চৌম্বক পদার্থকে যখন আমরা কোনো চৌম্বক ক্ষেত্রে রাখবো, তখন ওই পদার্থটা নিজে চুম্বক ধর্ম সৃষ্টি করে এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তার ফলে তার উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন বলরেখাগুলি সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রের অভ্যন্তরে, চৌম্বক পদার্থটির অভ্যন্তরে যে বলরেখা সৃষ্টি হয় তাকে বলা হয় চুম্বকন রেখা। আর তার বাইরে আবেশের ফলে যে সৃষ্ট বলরেখাগুলো, সেগুলোকে বলা হয় আবেশের ফলে সৃষ্ট বলরেখা। সবগুলোকে একসঙ্গে বলা হচ্ছে আবেশ রেখা। এবার দেখুন চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। ধরো একটা সলিনয়েড আছে, এই সলিনয়েডে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। ধরো এই সলিনয়েডে প্রবাহ হচ্ছে আই, এই সলিনয়েডে আই প্রবাহ হচ্ছে এবং সলিনয়েডটা শূন্য মাধ্যমে আছে, মানে মিউ জিরো মাধ্যমে আছে। শূন্য মাধ্যমে আছে মানে মিউ জিরো মাধ্যমে আছে। তখন এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে তার চৌম্বক ক্ষেত্রের মান কত? বি ইকুয়ালস টু মিউ জিরো এনআই। যদি এন পাকের সলিনয়েড হয়, যদি এন পাকের সলিনয়েড হয়, তাহলে এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে তার পরিমাণ হচ্ছে বি সমান মিউ জিরো এনআই। এখানে বিটাকে আমরা বি জিরো লিখতে পারি শূন্য মাধ্যমে, এটা তো শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। এটা শূন্য মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে ক্যালকুলেশন করি, তখন বি ইকুয়ালস টু মিউ এনএল। এটা অন্য যে কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। এই যে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র শূন্য মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে যদি নির্ণয় করা হয়, এই অন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার সঙ্গে যে অনুপাতে পরিবর্তিত হয় তাকে বলা হয় তার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। অন্য যে কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার সঙ্গে যে অনুপাতে পরিবর্তিত হয় সেই অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এক্ষেত্রে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাকে আমরা মিউ আর দিয়ে প্রকাশ করছি, মিউ আর ইকুয়ালস টু বি বাই বি জিরো। বি মানে হচ্ছে মিউ এন আই আর বি জিরো মানে হচ্ছে মিউ জিরো এন আই কেটে গেলে থাকবে কি মিউ বাই মিউ জিরো। তাহলে এক্ষেত্রে মিউ ইকুয়ালস টু মিউ জিরো মিউ ওয়ান, এক্ষেত্রে মিউ ইকুয়ালস টু মিউ জিরো মিউ ওয়ান। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর ইকুয়ালস টু মিউ বাই মিউ জিরো, বি বাই বি জিরো বলতে পারি। তাহলে এখানে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার সঙ্গে, মানে শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কি অনুপাতে পরিবর্তিত হচ্ছে? বি বাই বি জিরো অনুপাত। এটাই হচ্ছে মিউ আর হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এখানে মিউ আর এর কোনো একক মাত্রা নেই, কেন দুটো মিউর অনুপাত মিউ বাই মিউ জিরো।
যেহেতু দুটো চুম্বক ভেদ্যতার অনুপাত, তাই মিউ আর এর কোনো একক, কোনো মাত্রা ইত্যাদি নেই। এক্ষেত্রে এই যে মিউ আর আছে, এই মিউ আর আপেক্ষিক চুম্বক ভেদ্যতা, এর ভিত্তিতে পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করি। মানে আমরা যে পদার্থ জানি চুম্বক পদার্থ, এর ভিত্তিতে পদার্থ হচ্ছে তিন প্রকার। মিউ আর হচ্ছে গ্রেটার দেন 1 যদি হয় তখন হবে পরাচুম্বক পদার্থ, যদি গ্রেটার দেন 1 হয়। মিউ আর এটা হচ্ছে লেস দেন 1 হলে তিরস চুম্বক পদার্থ। আর যদি মিউ আর অনেক বড় হয় 1 অপেক্ষা, তখন হবে অয়স চুম্বক পদার্থ, তখন হবে অয়স চুম্বক পদার্থ। পদার্থ তিন প্রকার, একটা হচ্ছে মিউ আর গ্রেটার দেন 1 হলে পরাচুম্বক পদার্থ, মিউ আর লেস দেন 1 হলে তিরস্চুম্বক পদার্থ, আর মিউ আর যদি গ্রেটার দেন 1 হয় তখন হচ্ছে অয়স্চুম্বক পদার্থ, অনেক বড় হবে তখন অয়স্চুম্বক পদার্থ। এই তিনটা পদার্থ সম্বন্ধে তোমরা মানে বই দিয়ে নোটসে যে ছকটা দেওয়া আছে ওই ছকটা থেকে কমপ্লিট করবে। এখান থেকে যদি কিছু কোশ্চেন পড়ে সেটা পার্থক্য অথবা শর্ট কোশ্চেন পড়ে, কার চৌম্বক প্রবণতা কত, কার চৌম্বক ক্ষেত্র কত, কোনটার বেশি কোনটার কম, উদাহরণ ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। এটা ছক থেকে পড়লেই সমস্ত মানে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। শর্ট কোশ্চেন থেকে শুরু করে বড় কোশ্চেন সমস্ত কিছু অ্যান্সার পেয়ে যাবে। এটা আমি ডিটেলস বলছি। এখন দেখো এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা কোনো একটা মাধ্যমে চৌম্বক ক্ষেত্র বি নির্ণয় করলাম, কোনো একটা মাধ্যমে চৌম্বক ক্ষেত্র বি নির্ণয় করলাম। আবার আমরা চৌম্বক প্রাবল্য এইচও জানি। আমরা এদের মধ্যে শূন্য মাধ্যমের সম্পর্ক কি জানি? শূন্য মাধ্যমের সম্পর্ক জানি বি সমান মিউ জিরো এইচ। এইচটা চৌম্বক প্রাবল্য, বি চৌম্বক ক্ষেত্র, এদের শূন্য মাধ্যমের সম্পর্ক জানি বি ইকুয়ালস টু মিউ জিরো এইচ। কিন্তু এখানে অন্য কোনো মাধ্যমে যদি এদের সম্পর্ক নির্ণয় করি বা এখানে বি আর এইচ এর মধ্যে যদি আবার সম্পর্ক নির্ণয় করি অন্য যে কোনো মাধ্যমে, তখন এই চৌম্বক ক্ষেত্র বি এর মান পরিবর্তন হয়, বৃদ্ধি পায়। চৌম্বক ক্ষেত্র বি এর মান বৃদ্ধি পায়। কতটা পরিমাণে বাড়ে? না মিউ জিরো এম পরিমাণে বৃদ্ধি পায়। এক্ষেত্রে মিউ জিরো এম এর মান থেকে যদি আমরা মিউ জিরোর মান বাদ দিই, ভাগ করি, মিউ জিরো কি শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, যেটা তো আমরা জানি, তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে এর মান কত পাবো? এম। এই যে এমটা, এই এমটাকে বলা হয় চুম্বকন বা চুম্বকন মাত্রা। এই এমকে বলা হয় চুম্বকন বা চুম্বকন মাত্রা, ঠিক আছে? তাহলে যখন কোনো একটা জায়গায় আমরা কোনো একটা মাধ্যমে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করি, সেটা শূন্য মাধ্যম অপেক্ষা চৌম্বক ক্ষেত্রের পরিমাণ বেশি হয়। কত বেশি হয়? মিউ জিরো এম পরিমাণে বেশি হয়। এক্ষেত্রে মিউ জিরো এম পরিমাণ যে বেশি হচ্ছে, এখানে এমটাই হচ্ছে চুম্বকন মাত্রা। আমরা মিউ জিরো এম থেকে এমটা নির্ণয় করতে পারি, কেন? মিউ জিরোর মান আমরা জানি। তাহলে তখন সমীকরণটা কি পাচ্ছি? সমীকরণটা পাচ্ছি বি ইকুয়ালস টু মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো এম। বি ইকুয়ালস টু মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো এম সমান মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম। বি ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম, এর একটা সম্পর্ক, এই সম্পর্ক মনে রাখি। আমরা কোনো একটা দণ্ডচুম্বকের তার দুপ্রান্তের মেরু শক্তি জানি, এরা কত দূরত্বে আছে তার কার্যকর দৈর্ঘ্য আরও জানি। তাহলে তখন এদের চৌম্বক ভ্রামক কত হবে? তখন এদের চৌম্বক ভ্রামক পিএম ইকুয়ালস টু কিউএম ইন্টু আর। তখন এদের চৌম্বক ভ্রামক পিএম সমান কিউএম ইন্টু আর হচ্ছে। আবার এই দণ্ডচুম্বকের আমরা আয়তন জানি, যদি আয়তন ভি হয় তাহলে এখান থেকে এম সমান ক্যাপিটাল এম, যেটা চুম্বকন মাত্রা বললাম, এটা সমান আমরা পিএম বাই ভিও বলতে পারি। মানে মোট চৌম্বক ভ্রামককে যদি আমরা মোট আয়তন দিয়ে ভাগ করি, মোট চৌম্বক ভ্রামককে যদি আমরা মোট আয়তন দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা চুম্বকন মাত্রা পাবো। এক্ষেত্রে সংজ্ঞা আকারে এভাবে বলতে পারি, যদি ভি ইকুয়ালস টু 1 হয় তাহলে এম সমান হচ্ছে পিএম। যদি ভি ইকুয়ালস টু 1 হয় তাহলে এম সমান পিএম। মানে একক আয়তনের চৌম্বক ভ্রামককে বলা হয় চুম্বকন বা চুম্বকন মাত্রা।
একক আয়তনের চুম্বক ভ্রামককে বলা হয় চুম্বকন বা চুম্বকন মাত্রা। আমরা যেগুলো পড়লাম এখানে, ধরো এইচ পড়লাম, এম পড়লাম। এম কি? চুম্বকন মাত্রা। এইচ কি? চুম্বক প্রাবল্য। এই দুটোর মান কোনো একটা মাধ্যমে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যাবে এরা পরস্পর সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম সমান কে এইচ। এখানে যে কে কে বলা হয় চুম্বক প্রবণতা, কে কে বলা হয় চুম্বক প্রবণতা। তাহলে এখান থেকে কে সমান কি পাবো? এখান থেকে কে সমান পাবো এম বাই এইচ। এখানে কি পেয়ে যাবো? কে সমান পাবো এম বাই এইচ, যেখানে কেটা হচ্ছে চুম্বক প্রবণতা। চুম্বক প্রবণতা কাকে বলে? কোনো একটা মাধ্যমের চুম্বকন মাত্রা এবং চুম্বক প্রাবল্য এদের যে অনুপাত, কোনো একটা মাধ্যমের চুম্বকন মাত্রা এবং চুম্বক প্রাবল্য এদের যে অনুপাত তাকে বলা হয় চুম্বক প্রবণতা। এখান থেকে যতগুলো পড়লাম এখানে বেশিরভাগ ক্ষেত্রে সংজ্ঞা পড়ে। চুম্বক প্রবণতার সংজ্ঞা, আপেক্ষিক চুম্বক ভেদ্যতার সংজ্ঞা একক মাত্রা পড়তে পারে। আর আপেক্ষিক চুম্বক চুম্বক ভেদ্যতার ভিত্তিতে পদার্থকে কী কী কয়টি ভাগে ভাগ করা যায়, কী কী। আর হচ্ছে পরের কোশ্চেন যেটা আছে, চুম্বক প্রবণতা এবং আপেক্ষিক চুম্বক ভেদ্যতার সম্পর্ক প্রতিষ্ঠা করো, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ছোট্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা করছি আর কি। আপেক্ষিক চুম্বক ভেদ্যতা এবং চুম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক। আমরা এখন একটা সম্পর্ক করলাম, বি ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম। বি ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম। এখানে সমান মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম এর জায়গায় কি লিখবো? এম সমান কেএইচ, এম সমান কেএইচ। তাহলে এখান থেকে এইচ কমন নিলাম, মিউ জিরো এইচ ইন্টু ওয়ান প্লাস কে। মিউ জিরো এইচ মানে বি জিরো লিখতে পারে, সমান বি জিরো ইন্টু ওয়ান প্লাস কে। এদিকে আছে বি আছে, তাহলে বি বাই বি জিরো এটা সমান হচ্ছে ওয়ান প্লাস কে। বি বাই বি জিরো মানে কি? মিউ বাই মিউ জিরো। তাহলে মিউ বাই মিউ জিরো ইকুয়ালস টু ওয়ান প্লাস কে, আর এটা হচ্ছে মিউ আর। তাহলে মিউ আর ইকুয়ালস টু ওয়ান প্লাস কে, তাহলে কে ইকুয়ালস টু মিউ আর মাইনাস ওয়ান। এটা হচ্ছে চুম্বক প্রবণতা এবং আপেক্ষিক চুম্বক ভেদ্যতার মধ্যে সম্পর্ক, এটা সম্পর্ক। কিন্তু এই প্রমাণ করতে গেলে তোমাদের এইটুকু পড়ার সঙ্গে সঙ্গে যখন যে জিনিসগুলো লেখা হচ্ছে সাইডে লিখে দিতে হবে সেগুলো কোন অর্থে প্রকাশ করা হচ্ছে, যে মিউ কোন অর্থে, মিউ জিরো কোন অর্থে, এইচ কি, এম কি, সাইডে লিখতে হবে, নাহলে পুরো নাম্বার পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে এই চ্যাপ্টারে যেগুলো পড়ানো ছিল পড়ালাম। এরপরে নতুন ইউনিট আছে ভূচুম্বক, আর কিছুক্ষণ পড়াচ্ছি দেখো। এই সম্পর্কে কিন্তু ইম্পর্টেন্ট। দেখো ভূচুম্বক, ধরলাম এটা পৃথিবীর উত্তর মেরু, ভৌগোলিক উত্তর মেরু। এটা পৃথিবীর দক্ষিণ মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু। আমরা একটা চুম্বক শলাকাকে বা দণ্ড চুম্বককে যদি তার ভার কেন্দ্রে বেঁধে ঝুলিয়ে দিই, তার ভার কেন্দ্রের মাঝখানে বেঁধে ঝুলিয়ে দিই, যেভাবেই রাখি না কেন সে সবসময় কী করে? উত্তর দিক সবসময় উত্তর দিকে চলে যায়, আর দক্ষিণ মেরু সবসময় দক্ষিণ দিকে গিয়ে স্থির হয়, তাই তো? আমরা যেভাবেই রাখি, যে অবস্থায় রাখি, উত্তর মেরু উত্তর দিকে স্থির হয়, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে স্থির হয়। কেন? না, এর কারণ হিসাবে আমরা বলতে পারি নিশ্চয়ই এখানে কোনো চুম্বকের দক্ষিণ মেরু অবস্থিত, তাই উত্তর মেরুকে এখানে আকর্ষণ করছে, বা এখানে এদিকে কোনো চুম্বকের উত্তর মেরু অবস্থিত, উত্তর মেরু অবস্থিত বলে যে দক্ষিণ মেরুকে, দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুকে সবসময় আকর্ষণ করছে। তার ফলে আমরা যে অবস্থায় রাখি না কেন দণ্ডচুম্বককে বা কোনো চুম্বক শলাকাকে, সে সবসময় উত্তর দক্ষিণে মুখ করে স্থির হয়, যেটাকে আমরা চুম্বকের দিগদর্শী ধর্ম বলি। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে আমাদের মনে হচ্ছে তাহলে কি বললাম, যে এদিকে দক্ষিণ মেরু, এদিকে একটা উত্তর মেরু আছে, তাই এইদিকে চুম্বকের উত্তর মেরুকে উত্তর দিকে আকর্ষণ করছে, কারণ উত্তর আর দক্ষিণ আকর্ষণ করে, এদিকে দক্ষিণ আর উত্তর পরস্পরকে আকর্ষণ করবে, তাই। কিন্তু এরা টোটালি কিন্তু পুরো একবারে অ্যাপ্রোপ্রিয়েটলি উত্তর দক্ষিণে থাকে না, কিছুটা কোণ করে থাকে, যে পরিমাণে কোণ করে থাকে সেই কোণের মান 15.সামথিং কিছু একটা, 15.37 না। তো যাই হোক, এরা এখান থেকে আমরা এই ধর্মে উপনীত হয়েছি যে নিশ্চয়ই এখানে দক্ষিণ মেরু আর উত্তর মেরু আছে, আর দক্ষিণ মেরু উত্তর মেরু আছে মানে একটা বিচ্ছিন্ন দক্ষিণ মেরু বিচ্ছিন্ন উত্তর মেরু থাকতে পারে না, তার মানে একটা বড় একটা চুম্বক আছে।
তাহলে পৃথিবী সেখান থেকে এই ব্যাখ্যা করা হয়েছে পৃথিবী নিজে একটা চুম্বক। এত বড় চুম্বকটা তৈরি হতে পারে না, তার মানে পৃথিবী নিজে একটা চুম্বক। পৃথিবী যে চুম্বক, বিরাট চুম্বক, যার দক্ষিণ মেরু এদিকে আছে, যেটা ভৌগোলিক উত্তর মেরুতে ভূচুম্বকের দক্ষিণ মেরু অবস্থিত, আর ভৌগোলিক দক্ষিণ মেরুতে ভূচুম্বকের উত্তর মেরু অবস্থিত। ঠিক আছে, তাই পৃথিবী একটা বিশাল বড় চুম্বক ধরে নেওয়া হচ্ছে, বা চুম্বক, যার দক্ষিণ মেরু তাহলে ভৌগোলিক উত্তর মেরুতে, আর যার উত্তর মেরু ভৌগোলিক দক্ষিণ মেরুতে অবস্থিত। এখন এই দক্ষিণ মেরু এবং উত্তর মেরুকে নিয়ে যদি আমরা কোনো একটা তল কল্পনা করি, এটা চুম্বকের, তখন একে বলবো চুম্বক মধ্যতল। এটাকে বলছি চুম্বক মধ্যতল। আর যদি এই ভৌগোলিক উত্তর মেরু আর ভৌগোলিক দক্ষিণ মেরুকে নিয়ে কোনো তল কল্পনা করা হয়, তখন তাকে বলবো ভৌগোলিক মধ্যতল। একটা চুম্বক মধ্যতল, একটা ভৌগোলিক মধ্যতল। এদের যে মধ্যবর্তী কোণ, যে কোণে থাকে এরা, সেই কোণটা হচ্ছে ডেল্টা, যাকে বলা হয় চ্যুতিকোণ বা বিচ্যুতিকোণ। এই যে ভূচুম্বক পড়লাম, এখান থেকে কোশ্চেন হয় ভূচুম্বকের কয়টা উপাদান, এবং তিনটা উপাদান: বিনতিকোণ, বিচ্যুতিকোণ, আর হচ্ছে ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। এই তিনটাই পড়বো এখন। বিচ্যুতিকোণও পড়বো। এটা একটা অনুভূমিক তল। আমরা কোনো চুম্বক দণ্ডকে একবার চুম্বক শলাকাকে একটা জায়গায়, যে কোনো জায়গায় তার ভার কেন্দ্রে বেঁধে ঝুলিয়ে দিলে সে এরকম অনুভূমিকভাবে থাকে, সে কিছুটা এরকম কোণ করে থাকে, কোনো প্রান্ত নিচের দিকে ঝুঁকে থাকে, নিচের দিকেই ঝুঁকে থাকে। যত ডিগ্রি কোণে নিচের দিকে ঝুঁকে থাকে, সেই কোণটাই হচ্ছে তার বিনতিকোণ। ধরো এখানে একটা দণ্ডচুম্বককে এইভাবে রাখলাম, তাহলে এটা যদি এইভাবে নিচের দিকে ঝুঁকে থাকে, তাহলে এই থিটার মানটা হচ্ছে বিনতিকোণ। যদি উত্তর মেরু নিচের দিকে থাকে, তাহলে বলবো বিনতিকোণ নর্থ। যদি উত্তর মেরু নিচের দিকে ঝুঁকে থাকে, তাহলে বলবো বিনতিকোণ নর্থ, মানে বিনতিকোণ নর্থই বলবো। আর যদি দক্ষিণ মেরু নিচের দিকে থাকে, তাহলে বলবো বিনতিকোণ সাউথ। এখানে কোশ্চেন নয়, শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বরে, যে কলকাতার বিনতিকোণ 30 ডিগ্রি নর্থ বলতে কি বোঝো? কলকাতার বিনতিকোণ 30 ডিগ্রি নর্থ বলতে কি বোঝো? তা কলকাতাতে যদি আমরা কোনো দণ্ডচুম্বককে তার ভার কেন্দ্রে বেঁধে ঝুলিয়ে রাখি, তাহলে তার উত্তর মেরু নিচের দিকে 30 ডিগ্রি কোণে ঝুঁকে থাকবে। উত্তর মেরু নিচের দিকে 30 ডিগ্রি কোণে ঝুঁকে থাকবে। এটা হচ্ছে বিনতিকোণ নর্থ কথার অর্থ। যা থাকবে সেই মেরু, যে মেরু বলবে সেই মেরুর কথা বসাবে। এখন দেখো, ধরো এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। আমরা যে তল কল্পনা করেছিলাম, সেই তলটাকে দেখাচ্ছি ভৌগোলিক মধ্যতল। এখানে চুম্বক মধ্যতল আছে, এটা হচ্ছে চুম্বক মধ্যতল, এটা ভৌগোলিক মধ্যতল। আর এখানে এটা হচ্ছে চৌম্বক মধ্যতল। আমরা জানি ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণ হচ্ছে চ্যুতিকোণ বা বিচ্যুতিকোণ, যাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করছি। এটা চ্যুতিকোণ বা বিচ্যুতিকোণ। এখন এখানে যদি আমরা কোনো একটা জায়গায় এরকম একটা কোনো দণ্ডচুম্বক যেরকম ছিল, এই দণ্ডচুম্বকটি ঝুলিয়ে দিই, মানে রাখি আর কি, তাহলে কি হবে? কিছুটা কোণ করে নিচের দিকে ঝুঁকবে, তাহলে এইদিকে এইভাবে এই কোণে ঢুকে গেছে, তাহলে এই কোণটা বিনতিকোণ। কোনো একটা দণ্ডচুম্বক যদি তোমাকে দেওয়া হয়, এই দণ্ডচুম্বকের এখানে এন মেরু আছে, এখানে এস মেরু আছে, তাহলে এর চৌম্বক ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করবে? এইভাবে চৌম্বক ক্ষেত্র বিক্রিয়া করবে। তাহলে এখানে যে চুম্বক শলাকাটা রাখবো, তারও চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করবে, মানে চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। ধরছি এই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে ক্রিয়া করছে? এইদিকে, মানে এইদিকে ক্রিয়া করতে হলে এইদিকে এন আর এদিকে এস থাকতে হবে। যাই হোক, আমি বর্তমান আপাতত ধরছি এইদিকে একটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করছে। এটা ভূচুম্বকের ক্ষেত্রে ব্যাখ্যা করছি, তাই এই প্রাবল্যটাকে আমরা ভূচুম্বক প্রাবল্য বলছি। ভূচুম্বক প্রাবল্য, যাকে আমরা আই দিয়ে প্রকাশ করছি, ভূচুম্বক প্রাবল্য আই। এই কোণটা থিটা হচ্ছে বিনতিকোণ। এই ভূচুম্বক প্রাবল্যকে উপাংশে ভাঙতে হবে। এই ভূচুম্বক প্রাবল্যকে উপাংশে ভাঙলে এইদিকে একটা উপাংশ পাবো আর এইদিকে একটা উপাংশ পাবো। এইদিকে যে উপাংশটা পাবো সেটা হচ্ছে এইচ হরিজন্টাল, মানে অনুভূমিক উপাংশ। এইদিকে উপাংশটা পাবো, এটা হচ্ছে ভি ভার্টিক্যাল, উলম্ব উপাংশ। এই অনুভূমিক উপাংশ এইচ ইকুয়ালস টু কি পাবো? এইচ ইকুয়ালস টু আই কস থিটা। এদিকে অনুভূমিক উপাংশ ভি সমান কি পাবো? আই সাইন থিটা। এটা অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে লম্ব উপাংশ, লম্ব উপাংশ।
আমরা বিনতিকোণ বিচ্যুতিকোণ বলেছিলাম, আর 3 নম্বর কি বলেছিলাম, ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। ভূচুম্বক করতে 3টি উপাদান, একটা হচ্ছে বিনতিকোণ, একটা বিচ্যুতিকোণ, আর একটা ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। ভূচুম্বকের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমরা দেখব, যদি সেখানে ভূচুম্বক ক্ষেত্র ভেক্টরের কোনো মান না দেওয়া থাকে, সেখানে হয়তো ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ দেওয়া থাকে। মানে কোনটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, অনুভূমিক অক্ষটা দেওয়া আছে, তাহলে সেখানে অনুভূমিক অক্ষ এটার মানই আমাদের বসাতে হবে বিয়ের জায়গায়। অঙ্কের ক্ষেত্রে সেখানে চৌম্বক ক্ষেত্র বি প্রয়োজন, কিন্তু সেখানে বি নেই। তোমাকে উল্লেখ করা আছে ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ 0.3 ওস্টেড বা কিছু একটা মান দেওয়া আছে, তাহলে ওই বি এর জায়গায় ওই অনুভূমিক উপাংশটাই বসবে, মানে এইচ এর মান বসবে। মানে এর অসংখ্য ভ্যালু আছে, তো যখন ওই ইউনিটে যাব তখন বলবো। তাহলে এখানে এইচ ইকুয়ালস টু আই কস থিটা, এখানে ভি সমান আই সাইন থিটা, এই দুটোকে অনুপাত করছি। তাহলে ভি বাই এইচ সমান কি পেয়ে যাবো, ভি বাই এইচ সমান ট্যান থিটা, তাহলে ভি সমান হচ্ছে এইচ ট্যান থিটা। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এখানে। তাহলে ভি সমান এইচ ট্যান থিটা থেকে আমরা কি কি পেতে পারি না, এখানে ধরো কখনো বললো যে কোনো জায়গায় ভি আর এইচ সমান, মানে অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশের মান সমান, সেটা কত ডিগ্রি অক্ষাংশ বা তার বিনতি কোণ কত, তাহলে দুটো সমান হয়ে গেলে ট্যান থিটা সমান 1 হবে, মানে ট্যান 45, তাহলে থিটা সমান 45। যখন 45 ডিগ্রি কোণ থাকবে, 45 ডিগ্রি অক্ষাংশে বিনতি কোণ আর এ সমান হবে। যদি নিরক্ষীয় অঞ্চলে হয়, নিরক্ষীয় অঞ্চলে কি হবে, নিরক্ষীয় অঞ্চলে কিছুই নেই, তার অনুভূমিক উপাংশ নেই, তার উলম্ব উপাংশ নেই, তুমি উপাংশে বিভাজনই করতে পারবে না। নিরক্ষীয় অঞ্চলে থিটার মান কত, 0, তাহলে থিটার মান যদি 0 হয় তাহলে ভি সমান কত হবে, 0, তাহলে ভি সমান 0, তার উলম্ব উপাংশই নেই। তাহলে উলম্ব উপাংশ নেই মানে কি, তাহলে তুমি একে উপাংশে বিভাজন করতেই পারছো না, উপাংশে বিভাজনই করা যাচ্ছে না। তাহলে উপাংশ যদি বিভাজন না করা যায় তাহলে এই উপাংশটাকেই বোঝাচ্ছে, এই থিটাটাই 0। তুমি এখান থেকেই বলতে পারি থিটা যদি 0 হয় তাহলে এখানে তুমি উপাংশ বিভাজন করবে কেন, তার এইচ যেটা সেটাই হচ্ছে আই। এটা নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে এর মান কি হয়, নিরক্ষীয় অঞ্চলে বিনতি কোণ 0 ডিগ্রি হয়, মেরু অঞ্চলে বিনতি কোণ 90 ডিগ্রি হয়, মেরু অঞ্চলে বিনতি কোণ 90 ডিগ্রি হয়। এবার এই দুটো সমীকরণকে বর্গ করে যোগ করতে পারো, এই স্কয়ার প্লাস ভি স্কয়ার করলে আই স্কয়ার হবে, কেন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে এখান থেকে আই সমান কি পাবে, আই সমান √/a স্কয়ার প্লাস বি স্কয়ার, আই সমান √/a স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার এখানে তাহলে আমরা কি পেলাম, ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ কোনটা, এইটা। এই ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশটাকে এই যে চ্যুতিকোণ ডেল্টার সাপেক্ষে আমাদের উপাংশে বিভাজন করতে হবে। অঙ্কে দেখবে অনেক জায়গায় চ্যুতিকোণ ডেল্টার সাপেক্ষে বিভাজন দেওয়া আছে। তাহলে যদি ডেল্টার সাপেক্ষে উপাংশে ভাঙবো, কাকে ভাঙবো, এই এইচকে, তাহলে এই দিকের উপাংশটা হচ্ছে অনুভূমিক উপাংশ, যেটাকে এইচ ডট বলছি, এদিকে এটা হচ্ছে লম্ব উপাংশ, এটা হচ্ছে ভি ডট। তাহলে এখানে এইচকে এই ডটের মানে এইচকে যদি উপাংশে ভাঙি ডেল্টার সাপেক্ষে, তাহলে কি পাবো, এইচ ডট ইকুয়ালস টু এইচ কস ডেল্টা। এটা চ্যুতিকোণের সাপেক্ষে অনুভূমিক উপাংশ, তার লম্ব উপাংশ হচ্ছে এইচ সাইন ডেল্টা। অঙ্কেই বুঝতে পারবে চ্যুতিকোণ দেওয়া থাকবে। এক্ষেত্রে আমরা দেখবো এর মান নির্ণয় করবো, এর মান নির্ণয় করবো, দুটো মান সমান করবো। এর দুটোর মান যদি ক্যালকুলেশন করি, ডেল্টার সাপেক্ষে মান নির্ণয় করি, এখানে চ্যুতিকোণ থিটার সাপেক্ষে নির্ণয় করি, তাহলে এর মান সমান বেরোবে, কেন একটাই অক্ষাংশকে মানে নির্দেশ করছে। ঠিক আছে, এখানে ভূচুম্বকত্ব থেকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে বলবে যে ভূচুম্বকত্বের উপাদানগুলি কী কী, মানে তাহলে বলতে হবে বিনতি কোণ, বিচ্যুতি কোণ আর ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, এগুলো সংজ্ঞা পড়তে পারে। নাহলে এখান থেকে যদি কিছু পড়ে সেগুলো হচ্ছে অঙ্ক পড়বে, অঙ্ক বই থেকে করতে হবে যা আছে, আর বাকি বইতে সব মানচিত্র ক্ষেত্রে আছে সেগুলো পড়ার দরকার নেই। এখান থেকে কয়েকটা জিনিস বাকি আছে, হিস্টেরেসিস ধর্ম, তার ব্যাখ্যা, চৌম্বক ধারণ ক্ষমতা, সহনশীলতা, সেটা পড়াতে বলবো। এটা কমপ্লিট।